নমস্কার, দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা। আমরা এখন রয়েছি একটি বিশেষ অনুষ্ঠানে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উপলক্ষে এই সরকারের শাসনকালের বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, বিতর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এই সবগুলি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে অতিথির সাথে আমরা মত বিনিময় করব এই বিষয়ে। আমাদের আজকের অতিথি রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। নমস্কার স্যার। নমস্কার, স্বাগত স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছর পূর্তি, দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দীর্ঘ শাসনকালে অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই পরিবর্তনের মধ্যে দেখা যাচ্ছে যে বেসিক, ধরুন না, মানুষের যে সাধারণ চাহিদা থাকে কিছু, আগে 12 বছর আগে কি ছিল, এখন তা পরিবর্তিত হয়ে কি হয়েছে, আপনার মুখে একটু শুনবো। নমস্কার। প্রথমেই দূরদর্শন চ্যানেলের সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। এবং আজকের এই আলোচনার প্রাকলগ্নে আমি অবশ্যই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, শুধু আমাদের দেশের নেতা এমনটা নয়, বিশ্বের যিনি সর্বপ্রিয় বর্তমানে নেতা, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার গত 12 বছর বিশ্বাস, বিকাশ এবং জনকল্যাণের যে অভূতপূর্ব সফল 12 বছর তিনি দেশবাসীকে সেবা প্রদান করেছেন, তার জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি ওনার সময়কালে সফল 12 বছর স্থির এবং একটা বিকাশমুখী সরকার আমাদেরকে প্রদান করার জন্যে, আমাদের দেশবাসীর উদ্দেশ্যে সমর্পণ করার জন্যে। এটা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 12 বছর যে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজগুলি হয়েছে, এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং আমরা তার জন্য গর্বিত। আপনারা শুনেছেন অনেক সময় দেশের অনেক প্রধানমন্ত্রীজি বলেছেন অন্ন, বস্ত্র, বাসস্থানের তারা মানুষকে দেবেন, কিন্তু বাস্তবটা কিন্তু উল্টা ছিল। না অন্ন, না বস্ত্র, না বাসস্থান, কিছুই কিন্তু মানুষ সেইভাবে পায়নি। এটা আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পরে সেই স্বপ্ন কিন্তু বাস্তব করার কাজ আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারতবর্ষে হয়েছে। যেমন ধরুন, একটা সাধারণ মানুষের প্রাথমিক চাহিদা কি? তার একটা ঘর থাকবে, তার একটা শৌচালয় থাকবে, তার বাড়িতে জলের ব্যবস্থা থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, তার বাড়িতে বিদ্যুতের সংযোগ থাকবে, তার বাড়িতে খাওয়ার মতো অন্ন ব্যবস্থা থাকবে। এই সমস্ত বিষয় কিন্তু প্রধানমন্ত্রী মোদীজি দায়িত্ব নেওয়ার পরেই আজকে দেশবাসী কিন্তু সেটা পেয়েছে। মোদীজির নেতৃত্বে পুরো ভারতবর্ষে সবচেয়ে যেটা বড় ডেভেলপমেন্ট আমি বলবো, একটা সময় দেখেছি আমরা ভারতবর্ষের বেশিরভাগ মানুষের, বিশেষ করে গ্রামীণ এলাকায় বসবাসকারী, বস্তি এলাকায় বসবাসকারী মানুষ, যাদের বাড়িতে শৌচালয় ছিল না। ইভেন তারা সূর্যাস্তের আগে, সূর্যাস্তের পরে জঙ্গল কিংবা নদীর পাড়, ছড়ার পাড় বেছে নিত মলত্যাগ করার জন্য। মোদীজি আসার পরে এখন পর্যন্ত পুরো ভারতবর্ষে প্রায় 11,30,00,000-এরও বেশি মানুষ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত যোজনায় শৌচালয় পেয়েছেন। 4 কোটিরও বেশি মানুষ তারা ঘর পেয়েছেন। প্রধানমন্ত্রী যে আওয়াজ তুলেছিলেন হার ঘর কো ছাদ, অর্থাৎ প্রায় 4 কোটিরও বেশি মানুষ কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন। আমাদের রাজ্যে সেই সংখ্যাটা 4.5 লাখেরও বেশি, আরও 1.5 লাখ ঘর আমাদের পাইপলাইনে রয়েছে, মানুষ পাবে। সৌভাগ্য যোজনায়, পণ্ডিত দীনদয়াল বিদ্যুতায়ন উপাধ্যায় যোজনায়, সৌভাগ্য যোজনা যেটা ফ্রি ইলেকট্রিসিটি কানেকশন, আজকে ভারতবর্ষের বেশিরভাগ গ্রাম যেখানে ইলেকট্রিফিকেশন ছিল না, পাওয়ার ফ্যাসিলিটি ছিল না, সেখানকার মানুষকে ফ্রিতে সৌভাগ্য যোজনায় কারেন্ট পৌঁছে দেওয়া হয়েছে। তারপর পানীয় জল, জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে পুরো ভারতবর্ষে প্রায় 15 কোটিরও বেশি পরিবার, তাদেরকে ট্যাপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হয়েছে। নল সে জল, প্রধানমন্ত্রী যেটা আওয়াজ তুলেছিলেন। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ, এই যে গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে আজকে ভারতবর্ষের প্রায় 81 কোটি মানুষ প্রতি মাস
প্রতি ব্যক্তি মাথাপিছু 5 কেজি করে কিন্তু চাল পাচ্ছেন। এই স্কিমটা শুরু হয়েছিল 2020 থেকে, যখন আমাদের দেশে কোভিড মহামারী শুরু হয়েছিল। চাইলে কিন্তু প্রধানমন্ত্রীজি বা সরকার এটা বন্ধ করে দিতে পারে, কিন্তু মোদিজি বলছেন যে একটা গরিব মানুষ যে টাকা দিয়ে চাল কিনবে, সেই টাকা দিয়ে কিন্তু সে তার ছেলে মেয়েকে মানে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এই কারণে সরকার এটাকে কন্টিনিউ রাখছে এবং আগামী বছরের জন্য সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। তো এই যে বেসিক যদি আমি বিষয়গুলি বলি, এক তো হচ্ছে মানুষকে ঘর দেওয়া, শৌচালয় দেওয়া। মোদিজি বলেছেন পেহলে শৌচালয় বাদ মে দেওয়ালয়, অর্থাৎ আপনি ঠাকুরঘর নির্মাণ করার আগে আপনার বাড়িতে শৌচালয় থাকা উচিত। কিভাবে প্রায়োরিটি দিয়েছেন স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে, তো সেটা আমরা পেয়েছি। ঘর পেয়েছে, জল পেয়েছে, টয়লেট পেয়েছেন, তারপর ফ্রিতে চাল পাচ্ছেন, বিদ্যুতের কানেকশন পেয়েছে। এই যে এগুলিকে যদি আমরা বেসিক বলি, এটা কিন্তু এই 12 বছরে একটা অন্যতম এবং অনবদ্য সাফল্য। আচ্ছা, এই আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের উন্নয়নের জন্য, আমাদের দেশের উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। সেই পদক্ষেপগুলি কতটা সফলতা পেয়েছে সে শুনবো, কিন্তু সেই সফলতার সাথে সাথে তো চ্যালেঞ্জও থাকে এবং বিতর্কও থাকে। তা ধরুন, এখন মানুষের যে সুরক্ষা আর আত্মমর্যাদার জন্য শুধু সুরক্ষা দিলেই তো হয় না। ধরুন কাউকে আমি কোনো অর্থ সাহায্য করলাম, কিন্তু সেই সাথে ওনার যে সম্মান, সেই সম্মানটাও যাতে বহাল থাকে, সেই বিষয়ে প্রধানমন্ত্রীর ভাবনাগুলি একটু বলুন। দেখুন, আমার মনে আছে প্রধানমন্ত্রীজি 2014 সালে শপথ নেওয়ার পর তিনি বলেছিলেন প্রথম পার্লামেন্টে দাঁড়িয়ে যে সবসে পেহলে হামারে মাতা और बहनों को সম্মান দেনা চাইয়ে, অর্থাৎ আমাদের দেশের মা বোনদের সম্মান দিতে হবে। আজকে দেখুন, একটা গ্রামের গরিব মহিলা, সে প্রেগনেন্ট, সে গরিব ঘরের মহিলা, সে যখন ডেলিভারি করাতে যাবে হসপিটালে, কোথাও যদি তার কোনো কমপ্লিকেসি আসে, চ্যালেঞ্জেস আসে, সেখানে হয়তো বা অনেক বেশি টাকার প্রয়োজন পড়ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গরিব পরিবার, হয়তো তার ইনফ্লুয়েন্স নেই, বড় কোনো ব্যক্তির সাথে তার পরিচয় নেই, তো সে গরিব মানুষ তার কাছে যাচ্ছে, এর কাছে যাচ্ছে, কেউ হয়তো তাকে অবজ্ঞা করছে। মোদিজি বলছেন যে না, আমি সেখানে সিকিউরিটি দেব। ফার্স্ট কি, আজকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা যেটা আমাদের দেশে লাগু হয়েছে, 5 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। এতে করে দেখা যাচ্ছে কিন্তু ভারতবর্ষের প্রচুর কোটি কোটি মানুষ এই স্কিমের আওতায় কিন্তু তারা জীবনের সুরক্ষা পাচ্ছেন। আজকে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম, এই যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম, মহিলাদের কথা যেটা আমরা বলছি, মহিলাদের সম্মানার্থে বিশেষ করে, যেমন ধরুন সুকন্যা সমৃদ্ধি যোজনা আমাদের দেশে চালু হয়েছে। মেয়েদেরকে 18 বছর পর্যন্ত তার প্রিমিয়াম দিয়ে তাকে 18 বছর পরে যদি তার হায়ার এডুকেশন বা তার অন্যান্য বিষয়ে তাকে ডেভেলপ করা, তাকে বেনিফিট দেওয়া, সেটা করা হচ্ছে। কোনো প্রেগনেন্ট মহিলা, তাকে মাতৃবন্দনা যোজনায় 5,000 টাকা করে তাকে ডিউরিং প্রেগনেন্সি বা ডেলিভারি তাকে দেওয়া হচ্ছে। আমাদের দেশে পোষণ অভিযান শুরু হয়েছে, এগুলি কোনোদিন আমরা শুনিনি। এই যে স্কিমগুলি, পোষণ অভিযান কি, আমরা দেখেছি ভারতবর্ষে একটা সময় প্রতি বছর প্রায় 1.5 লক্ষ মানুষ প্রিমেচিউর ডেথ হয়ে যেত, অর্থাৎ অপুষ্টিজনিত কারণে, কিছু বাচ্চাদের মৃত্যু হয়ে যেত অপুষ্টিজনিত কারণে, কিছু প্রেগনেন্ট মহিলাদের তারা ডিউরিং প্রেগনেন্সি মারা যেত। এগুলি অনেক কেস ছিল। মোদিজি আসার পরে কি বলছেন যে না, তাদেরকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। এই কারণে কি করছেন যে সুরক্ষার সাথে সাথে তাদের কি পোষণ অভিযান। এখন আমাদের রাজ্যে যেমন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা, এই দপ্তরের মাধ্যমে প্রতিটা গর্ভবতী মহিলাদের নাম রেজিস্ট্রি হচ্ছে অঙ্গনাদি ওয়ার্কারদের মাধ্যমে, সেন্টারের মাধ্যমে। তাদেরকে পুষ্টিকর খাদ্য দেওয়া, ডিম দেওয়া, দুধ দেওয়া, ফল দেওয়া, তারপর মসুরি ডাল, পুষ্টিকর খাবার, এটা কিন্তু প্রতিনিয়ত পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে। এবং ডিউরিং ডেলিভারি সেখানেও কিন্তু তাকে সাপ্লিমেন্ট পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে সুবিধা, এগুলি কিন্তু আমরা কখনো শুনতে পারিনি। আরেকটা জিনিস মনে করুন, যেমন অনেক গরিব মানুষ আছে, কেউ অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেল, পরিবার নিঃস্ব হয়ে যায়, প্রধানমন্ত্রীজি বলছেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। সম্ভবত এটা 12 টাকা আগে ছিল, এখন 20 টাকা, বা এটা বয়সের সাথে সাথে 18 থেকে প্রায় 60 বছর পর্যন্ত ব্যক্তিরা এই স্কিমের আওতায় নাম নথিভুক্ত করতে পারে। যদি কোথাও অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, পরিবার 2 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত সহায়তা পাচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, অ্যাক্সিডেন্টাল বেনিফিট, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, টাকা নেই চিকিৎসার জন্য, এই স্কিমটা করলে আপনি 2 লাখ টাকা পেয়ে যাবেন। গরিব মানুষ, ত্রিপুরা সরকার সবাইকে সামাজিক ভাতা দিতে পারে না। গরিব মানুষ, আপনি 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত কি বলছেন, অটল পেনশন যোজনা, অটল পেনশন যোজনায় আপনি নাম
আপনি রেজিস্টার করুন, আপনি পলিসি করুন। সেখানে সম্ভবত প্রতি মাসে প্রতি বছর 250 থেকে, এটা বয়সের উপর নির্ভর করছে, আপনার বয়স যত তার উপর প্রিমিয়াম ডিসাইড হবে। ম্যাক্সিমাম হয়তো 500 টাকা হবে ইয়ারলি। আপনি 60 বছর পরে কিন্তু 3000 অথবা 5000 টাকা করে কিন্তু ইয়ারলি পেনশন পাবেন। তাহলে আপনি জাস্ট চিন্তা করুন, এই যে বিষয়গুলি, এগুলি তো আগে ছিল না। তো তার মানে কি, এই যে একটা মানুষের জীবনের সুরক্ষা দেওয়া, আজকে আপনি অসুস্থ হচ্ছেন, আপনার প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত আপনার সাথে রয়েছে, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ইন্স্যুরেন্স আপনি পাচ্ছেন, কম প্রিমিয়ামে আপনি পেয়ে যাচ্ছেন। তার সাথে সাথে আপনার ডিগনিটি বাড়ানো, যাতে এই সময় আপনি এখন 5 লাখ টাকা লাগে, আপনি কোথায় যাবেন? মানুষের কাছে গেলেন, তার কাছে কেউ আপনাকে অবজ্ঞা করলো, তিরস্কার করলো, অপমান করলো, এতে তো আপনার সম্মান নষ্ট হবে। তার মানে আপনার সম্মান বৃদ্ধি করার কাজও কিন্তু মোদিজি করেছেন। এটা আমি সত্যি ধন্যবাদ জানাই মোদিজির এই ভিশনারি লিডারশিপ বা ওনার নেতৃত্বে ভারত সরকার গত 12 বছরে যে কাজ করেছে, ইটস রিয়েলি ইনক্রেডিবল অ্যান্ড কমেন্ডেবল। এটা সত্যি প্রশংসার দাবি রাখে যে আপনি যে বললেন যে শুধু সাহায্য নয়, অর্থ সাহায্য নয়, সাথে সম্মান, মানে সম্মান বৃদ্ধি করা। একটা মানুষের কাছে তার সম্মান অনেক, মানে সবচেয়ে বোধহয় সবচেয়ে আগেরই দরকার, হ্যাঁ, ফার্স্ট প্রায়োরিটি। তো সেই ক্ষেত্রে মোদিজি ওই কথাও ভেবেছেন, আপনার কাছে সেটা জানতে পারলাম। আর আমাদের দেশের যেটা অনেক বড় একটা সমস্যা, সেটা হলো কি কর্মসংস্থান। তো কর্মসংস্থান সেইভাবে ধরুন বিগত 12 বছর আগের কথা বলছি, তার থেকে এই 12 বছরে কতটা সফলতা পেয়েছে? অবশ্যই চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে, তারপর সরকারের একটা লিমিটেশন থাকবে, সীমাবদ্ধতা থাকবে। সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে, চ্যালেঞ্জকে অতিক্রম করে কতটা কর্মসংস্থানের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পদক্ষেপ সফলতা পেয়েছে? দেখুন ম্যাডাম, দিস আনএমপ্লয়মেন্ট ইস্যু ইজ নট এ ন্যাশনাল ইস্যু, ইটস এ গ্লোবাল ইস্যু। ঠিক আছে না? প্রতিটা দেশে, প্রতিটা রাষ্ট্রেই কিন্তু আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু। কিন্তু আমি প্রাউডলি বলতে পারি, ওভার দ্য লাস্ট 12 years আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজি, আমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি। আমাদের প্রাইম মিনিস্টার জি বলছেন, আমাদের সরকার বর্তমানে বলছে যে তুমি শুধু জব সিকার হবে না, ইউ হ্যাভ টু বি জব ক্রিয়েটার। অর্থাৎ আমি শুধু চাকরি চাইবো এমনটা না, আমি যেন চাকরি দিতে পারি, সেই জায়গায় যেন ভারতবর্ষের যুবকরা পৌঁছায়, তার জন্য কিন্তু মোদিজি অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছেন। আজকে যেমন ধরুন, আমি যদি বলি, এই যে স্টার্ট আপ ইন্ডিয়া আমাদের দেশে শুরু হয়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া, স্মল এন্টারপ্রেনারশিপ ডেভেলপড, ঠিক আছে না? ছোট ছোট ক্ষেত্রে, যেমন এমএসএমইর কথা আমরা বলছি এখন, ঠিক না? মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম যে সেক্টর, যুবকদেরকে স্বরোজগারি তৈরি করা, আত্মনির্ভর তৈরি করা, তার মাধ্যমে যেন তারা আগামী দিন শুধু নিজের স্বরোজগারের কথা চিন্তা না করে আরো 10টা লোককে যেন কর্মসংস্থান তৈরি করে দিতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের মোদিজি কাজ করেছেন। আজকে যেমন ধরুন স্কিল ডেভেলপমেন্ট, আমাদের ভারতবর্ষে আলাদা করে মোদিজি আসার পর একটা ডিপার্টমেন্ট সেখানে তৈরি করা হয়েছে স্কিলের বিষয়ে, যাতে আনএমপ্লয়েড যারা আছে তাদেরকে স্কিল দেওয়া। আমরা দেখেছি আজকে আমাদের দেশে অনেক যুবক আছে যাদের কাছে ডিগ্রি আছে ঠিক, কিন্তু তাদের কাছে স্কিল নেই। তো স্বাভাবিক কারণে, স্কিল না থাকার কারণে তারা অনেক জায়গাতে গিয়ে তারা কিন্তু ফেল করছে। তারা লোকালি যেমন হয়তো বা তারা কোনো তো ম্যানেজ করছে, কিন্তু তারা যখনই কম্পিটিশন মার্কেটে যাচ্ছে সেখানে তারা ফেল হয়ে যাচ্ছে। তো এই জন্য তাদের স্কিল বাড়ানো অনেকগুলি ক্ষেত্রে, আজকে যেমন আমরা ধরুন ডিজিটালি অনেক ডেভেলপড, আজকে আমাদের সবার কাছে স্মার্টফোন আছে, সবার কাছে ল্যাপটপ আছে, সবার কাছে ট্যাব আছে, কম্পিউটার আছে, আমরা অনেকগুলি মেশিনারি জিনিস ইউজ করছি, কিন্তু সেগুলিকে রিপেয়ার করা, সেগুলি মেনটেনেন্স করা, সেগুলিকে মনিটরিং করা, সেগুলিকে টেকনোলজিক্যালি অপারেট করা, তার জন্য কিন্তু আমাদের কাছে যুবক নেই। তো সেইখানে তাদেরকে টেকনোলজি দেওয়া। রিসেন্টলি ভারত সরকার, স্যার আমি মাঝখানে বলতে চাইছি, আপনি স্যার ডিজিটাল ইন্ডিয়া, সেই ডিজিটাল ইন্ডিয়ায় আপনি যেখানে বলছেন যে সেখানে নতুন করে কর্মসংস্থান, মানে যুবকদের উদ্যমকে বাড়ানো হচ্ছে বা যুবকদের স্কিল ডেভেলপ করা হচ্ছে, এই কথাই কি বলতে চাইছেন? নিশ্চয়ই। দেখুন, রিসেন্টলি আমি যদি রিসেন্ট এক্সপিরিয়েন্সটা বলি, লাস্ট বাজেট কেন্দ্র সরকার যখন নিয়েছে আমাদের মোদিজির নেতৃত্বে, আমাদের ফিনান্স মিনিস্টার যেটা প্লেসড করেছেন পার্লামেন্টে, সেখানে এই ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া হিস্ট্রি, কিন্তু আগে ভারতবর্ষে কোনো সেমিকন্ডাক্টর ছিল না, এখন আমাদের দেশে সেমিকন্ডাক্টর স্টার্ট হয়েছে। ইভেন আমাদের নর্থ ইস্ট গুয়াহাটিতে কিন্তু সেমিকন্ডাক্টর স্টার্ট হচ্ছে। ডাটা সেন্টার আমাদের দেশে এস্টাবলিশড হচ্ছে, ডাটা সেন্টার।
তারপর যেমন ধরুন আমাদের এই যে আমরা মেশিনারি বিভিন্ন জিনিস ইউজ করছি, আমাদের মোবাইলে যে চিপ ইউজ করছি, বিভিন্ন ব্যাটারির যে আমাদের কেমিক্যাল বা যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলি ইউজ হচ্ছে, ইনস্টেন্সগুলি, এগুলিকে রেয়ার আর্থ মিনারেল বলা হয়। আমাদের দেশে আগে এগুলি ছিল না, এখন আমাদের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা অ্যান্ড উড়িষ্যা 4টা সেক্টরকে আমরা রেয়ার মিনারেল আর্থ প্রসেসিং সেন্টার এস্টাবলিশ করা হচ্ছে। এই যে সেক্টর, ডাটা সেন্টার বলুন, সেমিকন্ডাক্টর বলুন, ডিজিটাল প্ল্যাটফর্মে বা এই যে মিনারেল আর্থ, এটার জন্য আমাদের প্রায় আগামী 5 বছরে 20 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। এখন এই যে 20 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে, তার জন্য 20 লক্ষ তো আমার ট্রেন যুবক দরকার। তার জন্য ভারত সরকার বর্তমান আরেকটা মানে 2টা সেক্টরে জোর দিচ্ছে। এক হচ্ছে স্টেম, বিশেষ করে দিস ইজ ফর উইমেন বা গার্লস। স্টেম মানে কি? এস ফর সায়েন্স, টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এম ফর ম্যাথমেটিক্স। এই 4টা সাবজেক্টে মেয়েদেরকে বিশেষ করে ভারত সরকার পুরো ভারতবর্ষে যতগুলি স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, সেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেকেন্ড কি বলা হচ্ছে? অরেঞ্জ ইকোনমি। অরেঞ্জ ইকোনমি মানে কি? যেমন ধরুন আপনি কর্মসংস্থান, আজকালকে দেখবেন অনেকে ইউটিউবার আপনারা নাম শুনেছেন, কন্টেন্ট ক্রিয়েটার নাম শুনেছেন, ডিজাইনার নাম শুনেছেন, গ্রাফিক্স কন্টেন্ট ক্রিয়েটার নাম শুনেছেন। এই যে সেক্টরগুলি, এখানে আজও কিন্তু আমাদের কাছে অনেক কম যুবক যুবতী আছে। এখানে সরকার বলছে আমরা অরেঞ্জ ইকোনমিকে ডেভেলপ করব। সেখানে গ্রাফিক্স, অ্যানিমেশন, কন্টেন্ট ক্রিয়েশন, ইনোভেশন, এই 4-5টা সেক্টরে আমরা যুবকদেরকে ট্রেনিং করাবো। 15,000 হায়ার সেকেন্ডারি স্কুলে সেটা স্টার্ট হবে, 500 কলেজে এই ট্রেনিং, এই কোর্সের উপর অর্থাৎ অরেঞ্জ ইকোনমির উপরে তাদেরকে কোর্স শেখানো হবে, যাতে তারা আগামী দিন গিয়ে এই কাজগুলি করতে পারে। এর সাথে সাথে যেমন ধরুন স্ট্যান্ড আপ ইন্ডিয়া, মহিলাদেরকে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট করার জন্য আমাদের দেশে বিশেষ করে বিভিন্ন বিশেষ করে এগ্রিকালচার সেক্টরের কথা যদি আমরা বলি, কৃষকদের আয়কে দ্বিগুণ করা। সেই ক্ষেত্রে স্যার একটা প্রশ্ন করতে চাই যে মোদী সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছে কৃষকদের জন্য, তা এই পদক্ষেপগুলো যেগুলো নেওয়া হয়েছে কৃষকদের উন্নয়নের জন্য, সেটা বাস্তবে মানে কতটা সফলতা পেয়েছে, এটা একটু যদি বলেন। দেখুন, এটা নিঃসন্দেহে অনেক বেশি সফলতা পেয়েছে। একটা সময় আমরা দেখতাম, আমার বাড়ি গ্রামে, আমি একটা সময় দেখতাম সকালবেলা গ্রামে কিছু মানুষ দা নিয়ে, কুদাল নিয়ে তারা পাড়ায় পাড়ায় হাঁটতো, যে কেউ কাজে নেবে কিনা, না কারোর বাড়িতে কিছু কাজ আছে কিনা, তারা হাঁটতো। এখন আপনি গ্রামের মানে ইভেন গ্রামে যদি 50টা বাড়িতে আপনি ভিজিট করেন, গ্রামে যাদের বাড়িতে মনে করুন একটু তার বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, তার মেনটেনেন্স করা দরকার, কোথাও একটু সে বেড়া ঠিক করবে, তার জন্য সে লোক খুঁজে পায় না। অনেক কৃষক আছে ধান রোপণ করার জন্য শ্রমিক চায়, ধান কাটার জন্য শ্রমিক চায়, কাজের লোক পাওয়া যাচ্ছে না। কেন? কারণ বর্তমান সময়ে মানুষের আর্থিক যে সংস্থা সেটা বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় দ্বিগুণ হয়েছে। আমাদের রাজ্যে 2018 সালে মানুষের গড় আয় কত ছিল, ইনকাম কত ছিল, সরি নট আয়, গড় ইনকাম বা আয় প্রায় 1,02,000 সামথিং ছিল। আজকের ডেটে সেটা বাইরে দাঁড়িয়েছে 1,98,000। আমরা আগামী দিন চেষ্টা করছি সেটাকে 2.5 লাখ টাকাতে পৌঁছানো। তার মানে কি মানুষের কিন্তু মানে এভারেজ ইনকাম বৃদ্ধি পেয়েছে, বেড়ে গেছে। তো স্বাভাবিক কারণে যে অনেকগুলি স্কিম, আজকে কিষাণ সম্মান নিধি হোক, যেমন আমি ফিশারি ডিপার্টমেন্টের মিনিস্টার, মোদিজি আসার পরে ভারতবর্ষে এগ্রিকালচার সেক্টরটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে যে কত মানুষ আজকে স্বরোজগারী হয়েছে। যেমন ধরুন আগে কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট, এআরডিডি, আমাদের রাজ্যে এআরডিডি বলা হয়, অন্য দেশে এটাকে অ্যানিমেল হাজবেন্ডারি বলা হয়। এই অ্যানিমেল হাজবেন্ডারি, ফিশারি অ্যান্ড এগ্রিকালচার, এটা কিন্তু কম্বাইন্ড ডিপার্টমেন্ট ছিল এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে। মোদিজি আসার পর ফিশারি ডিপার্টমেন্টকে আলাদা করা হয়েছে, তারপর অ্যানিমেল হাজবেন্ডারিকে আলাদা করা হয়েছে, আলাদা মিনিস্ট্রি দেওয়া হচ্ছে, আলাদা ফান্ড দেওয়া হচ্ছে। আজকে এগুলির যেভাবে পুরো দেশে কাজ হচ্ছে, যেমন আমি আমার রাজ্যের কথা যদি বলি, শুধুমাত্র প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা আমাদের রাজ্যে যে পরিমাণ কাজ হয়েছে গত প্রায় 4-5 বছরে, প্রায় আমরা 175 কোটির মতো আমরা পেয়েছি, যেখানে আমাদের রাজ্যে পুকুর খনন করা, বড় জলাশয় তৈরি করা, প্রোগ্রেসিভ ফার্মার যারা আছে তাদেরকে সাপোর্ট দেওয়া। ইভেন আমি বলি, এতে করে আমাদের রাজ্যে আমি অনেক প্রোগ্রেসিভ ফিশ ফার্মারের বাড়িতে গেছি, ইভেন অনেক লাইভস্টক ফার্মারের বাড়িতে গেছি, যাদের ইয়ারলি ইনকাম, কারোর ইনকাম ধরুন 20 লাখ, কারোর 15 লাখ, কারোর 30 লাখ, কারোর 50 লাখ, ইভেন কারোর 1 কোটি টাকা পর্যন্ত রোজগার আছে। এবং এই যে যাদের 1 কোটি টাকা ইয়ারলি ইনকাম, 50 লাখ টাকা ইয়ারলি ইনকাম, 20 লাখ টাকা ইয়ারলি ইনকাম, কিংবা 10 লাখ টাকা যাদের ইয়ারলি ইনকাম, তারা কিন্তু তাদের প্রত্যেকের আন্ডারে কোথাও 10 জন, কোথাও 20 জন, কোথাও 100 জন করে লোক কিন্তু আজকের দিনে কাজ করছে।
তো এটাই হচ্ছে কিন্তু আত্মনির্ভর ভারতের যেটা স্বপ্ন মোদিজি বলছেন, বা যে তুমি জব শুধু চাইবে এমনটা নয়, তুমি জব ক্রিয়েটার হোক, এই লক্ষ্যে কিন্তু হ্যাঁ, এটা মোদিজির আমরা সরকারের আমাদের সময় আছে। রাজ্যেও দেখেছি। আগে যেভাবে সরকারি চাকরির চাহিদা তো সবসময় আছে, এটা সবসময় থাকবে, কিন্তু তারপরেও কিছু সংখ্যক যুবক যুবতী যারা এর বাইরে এসে এই যে মানে নিজে কিছু করার একটা আগ্রহ, নিজের পায়ে দাঁড়ানো, সে অনেককে দেখেছি অনেক ডিগ্রি, ভালো ভালো ডিগ্রি নেওয়ার পরও নিজে কিছু করার জন্য অনুপ্রাণিত হয়েছেন এই 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 আমলে। এটা একটা নতুন বিষয় অবশ্যই। সেই ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি সীমাবদ্ধতা তো একটা আছেই, তবে যদি ধরো দেখা যায় যে নিজেরা যদি এগিয়ে এসে কিছু করার প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পায়, তাহলে ওই সরকারি চাকরির বিষয়টা অনেক নিশ্চয়ই। দেখুন, সরকারি চাকরি তো আপনি সবাইকে দিতে পারবেন না। না, এটা আগে একটা সম্ভব নয়। সময় যখন কংগ্রেসের সরকার ছিল, কিংবা আমাদের রাজ্যে যখন বামপন্থাদের সরকার ছিল, তখন কি ছিল, কর্মসংস্থান বা কর্মসংস্থান মানেই সরকারি চাকরি। আর সরকারি চাকরি কারা পাবে? সরকারি চাকরি পাবে যারা সেই সময় ওই দলের বড় ক্যাডার, সামনে সারির ক্যাডার। এখন আমাদের সরকার আসার পরে টোটাল সিস্টেমটাকে, পলিসিটাকে চেঞ্জ করেছে। আমাদের সরকার ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি নিয়ে এসেছে, যেখানে বলা হচ্ছে তুমি পরীক্ষার মাধ্যমে তোমাকে পাশ করে চাকরি নিতে হবে। এতে কোথাও কোনো রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নেই। আজকে ত্রিপুরা রাজ্যে আমি গত 8 বছর যাবত এই রাজ্যের একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করছি। গত 5 বছর বিধায়ক, এই 3 বছর, 3.5 বছর এখন মন্ত্রী হিসেবে কাজ করছি। আমার কনস্টিটিউয়েন্সিতে কে বা কারা চাকরি পাচ্ছে এটা আমি জানি না। যখন চাকরির পর পোস্টিং এর বিষয় আসে, তখন কেউ কেউ এসে বলে, স্যার আমাকে আমার ডিস্ট্রিক্টে বা আমার বাড়ির পাশে যেন আমি পোস্টিংটা পাই, একটু দেব। তখন গিয়ে আমরা জানতে পারি যে কেউ সরকারি চাকরি পেয়েছে। তার মানে কি, এখন সিস্টেমের মধ্যে চলে এসেছে, আপনাকে কম্পিটিটিভ এক্সাম ফেস করতে হবে, আপনি চাকরি পাবেন, এবং কোনো চাকরি চ্যালেঞ্জ হবে না, কারোর চাকরি যাবে না। কিন্তু বক্তব্য হচ্ছে, যারা এই কম্পিটিশনে টিকতে পারবে না বা যারা প্রুফ করতে পারবে না, তারা কি করবে? তাদের জন্য সরকার ডিফারেন্ট টাইপ অফ, এই যে বললাম, স্কিমের মাধ্যমে, পলিসির মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে সাবসিডি দিচ্ছে, বিভিন্ন ট্রেনিং দিচ্ছে, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে। এবং আমাদের কাছে মার্কেটও সাথে সাথে আমরা ক্রিয়েট করে দিচ্ছি। এই ক্ষেত্রে দেখা গেছে, আমি দেখেছি নিজে, একটা ফ্যামিলিতে 2জন 3জন করে চাকরি পেয়েছে। এটা ত্রিপুরার যে ইতিহাস, এই ইতিহাস, এটার সত্যি কথা যেটা, ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা করার, নিজেকে প্রতিষ্ঠিত করার, মানে যে আমার মেধা থাকলে আমি চাকরি পাবো, আমার কাউকে ধরতে হবে না, কারোকে কিছু বলতে হবে না। ম্যাডাম আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। আমি দেখেছি, আমরা যখন কলেজ কমপ্লিট করার পর, আমিও তো একটা সময়, আমি তো আর এই প্রফেশনে আসবো জানতাম না। একটা সময় আমরা দেখেছি আমাদের কলিগ অনেকে গোল্ড মেডেল নিয়ে মাস্টার ডিগ্রি করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু তার ইগোতে ধরছে যে আমি একটা সরকারি চাকরি পাবো, একজন 8 পাস একজন লিডার, কোন একজন সাম এলসি, সাম ব্রাঞ্চ মেম্বার বা গ্রামের প্রধান, আমি একজন, এটা অনেকের ইগো হার্ট হয়েছে যে আমি একজন বিএসসি ফার্স্ট ডিভিশন পেয়ে আমি ফার্স্ট করেছি, গোল্ড মেডেল আছে, আমি তার কাছে গিয়ে কেন আমি রিকোয়েস্ট করবো যে আমাকে তুমি চাকরি দাও? তো সে রিকোয়েস্ট করতে পারেনি, তার ইগো হার্ট হয়েছে, সে যায়নি, যার কারণে সে চাকরিটা পায়নি। কিন্তু আজকের ডেটে এই ধরনের কোনো ট্যালেন্টেড ছেলে মেয়েকে, কোনো ক্যাপাবল ছেলে মেয়েকে কিন্তু এই কথা বলতে আপনি শুনবেন না যে আমি কোনো মিনিস্টারের বাড়ি, কোনো পলিটিক্যাল পার্টির মিছিল মিটিংয়ে গিয়ে আমাকে প্রুফ করতে হচ্ছে যে আমি এলিজিবল। না, ইউ হ্যাভ টু গো টু এক্সাম সেন্টার অ্যান্ড ইউ হ্যাভ টু প্রুফ ইউর এবিলিটি অ্যান্ড কোয়ালিটি। অবশ্যই অবশ্যই, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা দেখেছি। আর একটা যেটা আমাদের ভারতবর্ষে বলুন, নারীর আত্মরক্ষা, স্বয়ংসম্পূর্ণতা প্লাস স্বনির্ভরতা, এই 12 বছর আগে মহিলারা যেই জায়গায় দাঁড়িয়েছিল, তারপরে আজকে মহিলারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন শুধু মহিলাদের জন্য, আপনি এর আগে বলেছেন। আমি তারপরেও আরেকটু আপনার কাছে এটা নিয়ে জানতে চাই যে মহিলা সশক্তিকরণ 12 বছর আগে যা ছিল, 12 বছর পর তা কতটা সফলতা পেয়েছে? দেখুন ম্যাডাম, আমাদের বর্তমান ভারত সরকার বা বিশেষ করে মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, এটা শুধু বর্তমান সময়ের দাবি এটা বললে ভুল হবে। ভারতবর্ষ এমন এক কৃষ্টি সংস্কৃতির দেশ যেখানে আমরা মহিলাদেরকে সর্বোচ্চ স্থানে রাখি। মহিলাদেরকে কিন্তু আমরা সময় সময় বিভিন্ন রূপে পূজা করে থাকি, ঠিক না? আমাদের দেশেই তো কুমারী পূজার প্রচলন আছে, কিন্তু একটা সময় আমরা দেখেছি মহিলাদেরকে শুধুমাত্র
ওই হাউস ওয়াইফ যেটা বা তথাকথিত যে শব্দটা, যে মহিলা মানে সে রান্না করবে, সে বাচ্চা জন্ম দেবে, সে পরিবার প্রতিপালন করবে, এইটুকুর মধ্যে মহিলাদের সীমাবদ্ধ রেখে দেওয়া হয়েছিল। সেটা বামপন্থীদের সময় বলুন বা তার আগে ভারতবর্ষে যারা কংগ্রেস সরকার চালিয়েছে। কিন্তু মোদিজি আসার পর কি বলছেন যে না, যেমন স্বামী বিবেকানন্দজি কি বলেছিলেন যে আপনি একটা পাখি যেমন এক ডানাতে চলতে পারে না, ঠিক তেমনি একটা দেশ ততক্ষণ উন্নত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার দেশের মহিলারা উন্নত হবে। এটা হচ্ছে ইভেন কাজী নজরুল ইসলামও কিন্তু একটা কথা ওনার কবিতায় বলে গিয়েছিলেন যে এই বিশ্বে যা কিছু চিরসৃষ্ট কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, যত ফলিয়াছে ফল, নারী দিল তাহে মধু রস গন্ধ সুনির্মল। হ্যাঁ, অবশ্যই। কেমন? অর্থাৎ মহিলাদের কন্ট্রিবিউশন ছাড়া এই দেশ কখন এগিয়ে যেতে পারে না। এই কারণে মোদিজি এই কথাটাকে অনুধাবন করে ওনার বক্তব্য হচ্ছে যারা একসময় পেছনে থাকতো, যাদেরকে পেছনে ফেলে দেওয়া হয়তো, তাদেরকে সামনে আনতে হবে। আমি ফার্স্ট সবচেয়ে বড় উদাহরণ যদি আপনাকে দেই, এটা তো অনেক বড় উদাহরণ, যেটা কংগ্রেস আমলে এটা কল্পনার অতীত ছিল। একটা জনজাতি মহিলা, সাধারণ গড়ের মহিলা, তাকে প্রথমবার গভর্নর তৈরি করা, তারপরে ভারতবর্ষের সর্বোচ্চ স্থান, ভারতবর্ষের প্রথম ব্যক্তি, রাষ্ট্রপতির মতো একটা এত মর্যাদাপূর্ণ স্থানে একজন জনজাতি মহিলাকে বসিয়ে সম্মান দেওয়া, এটা মোদিজির নেতৃত্ব ছাড়া কখনো সম্ভব ছিল না। আমার মনে আছে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে যখন আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকারের পক্ষ থেকে নমিনেট করা হয়েছিল, কংগ্রেস দলের লোকেরা তখন বলেছে আরে দেখুন দেখুন আমাদের সময় রাষ্ট্রপতির চেহারা কেমন ছিল আর এখন বিজেপির সময় রাষ্ট্রপতির চেহারা কেমন। অর্থাৎ এটা মানসিকতা, এটা শুধুমাত্র ওনাদের বক্তব্য এমনটা নয়, তাদের মানসিকতাটাকেও কিন্তু আপনার অনুধাবন করা উচিত। যে জায়গা থেকে আমাদের সরকার মোদিজির নেতৃত্বে আজকে পিছিয়ে পড়া অন্তিম ব্যক্তিদের সম্মান দেওয়ার কাজ হয়েছে। মহিলা সশক্তিকরণ এটা শুধুমাত্র ভাষণ নয়। আজকে ভারতবর্ষে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এই প্রকল্পে পুরো দেশে প্রায় 10.5 কোটি মহিলা, যাদেরকে থ্রু এসএইচজি বিভিন্ন রাজ্যে তাদেরকে মানে যথোপযুক্ত ফান্ড দিয়ে তাদের কর্মসংস্থানের জন্য, তাদের স্বরোজগারি তৈরি করার জন্য কাজ হয়েছে। আমাদের রাজ্যে সেই সংখ্যাটা প্রায় 5.5 লাখ। পুরো দেশে তার 20% মহিলা যারা আজকের দিনে লাখপতি দিদি হয়েছেন। আমি আপনাকে বলবো, আপনি কোনো গ্রামে যাবেন, 14 সালের আগে মহিলাদের অবস্থা কেমন ছিল, আজকের দিনে কেমন আছে। প্রতিটা বাড়িতে আজকে কোনো না কোনো মহিলা এসএইচজি গ্রুপের সাথে যুক্ত। আমাদের রাজ্যে, আমাদের পুরো দেশে বর্তমানে কতগুলি সেক্টর, মানে কতগুলি কম্পোনেন্টে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমি বলি। যেমন এগ্রিকালচার সেক্টরে যাবেন, কৃষি সখী, আমাদের এআরডিডি ডিপার্টমেন্টে যান, পশু সখী, হেলথ ডিপার্টমেন্টে যান, স্বাস্থ্য সখী, ব্যাংক সখী, পশু সখী, স্বাস্থ্য সখী, কৃষি সখী, বিও অর্থাৎ ভিলেজ অর্গানাইজার, সিএলএফ, এরকম অনেকগুলি নামে পুরো আমাদের রাজ্যে শুধুমাত্র কম করে হলো 50,000 মহিলা এই সেক্টরে কাজ করছে। তারা কিন্তু মাসে শেষে কিছু টাকা পাচ্ছে। বিভিন্ন কাজ করে তারা মানে কোথাও এগ্রি ফার্মিং করছে, কেউ ফিশারিতে কাজ করছে, কেউ ট্রেলারিং করছে, কেউ গার্মেন্টসের দোকান দিয়েছে, কেউ রেস্টুরেন্টস দিয়েছে, কেউ ক্যাটারিং এর কাজ করে, কেউ ডেকোরেটরের কাজ করে। এইভাবে করে প্রচুর মহিলা এসএইচজি মহিলা, কেউ হ্যান্ডিক্রাফটস হ্যান্ডলুমের জিনিস বানাচ্ছে, কেউ লোকাল বিস্কিটের প্রোডাক্ট বানাচ্ছে, কেউ বিভিন্ন গিফট আইটেম তৈরি করছে। এগুলি করে আজকে আমাদের রাজ্যের প্রায় 20% মহিলা কিন্তু লাখপতি হচ্ছে। পুরো দেশে সেটা 10.5 কোটি মহিলা। আজকে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল, যে মহিলাদের সম্মান শুধু মুখে বললে হবে না, তাদেরকে বাস্তবে দিতে হবে। যে তাদেরকে কোথায় আপনি পলিসি মেকিং যেখানে হবে সেখানেও মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে। যে আপনি বলেন তুমি কর্মসংস্থান দিয়েছি না, যেখানে তুমি পলিসি তৈরি করছো, স্ট্র্যাটেজি তৈরি করছো, সেখানেও উমেন কন্ট্রিবিউশন শুড বি ইকুয়াল। তো এইভাবে করে আজকে দেখুন নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল আমরা এনেছি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশের বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, কিছু রাজনৈতিক দল যারা বরাবর মহিলা বিরোধী মানসিকতা রাখে, আজকে তাদের কারণে সেটা
পাস হয়নি পার্লামেন্টে, আমাদের বিশ্বাস মোদীজির নেতৃত্বে আগামী দিন নিশ্চয়ই সেটা হবে এবং আমাদের দেশে 33% রিজার্ভেশন আমরা কিন্তু পার্লামেন্ট টু অ্যাসেম্বলি আমরা সেটাকে মানে অ্যাপ্রুভ করবো এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্টও করব। এর বাইরে আরো অনেকগুলি স্কিম, কতগুলি আমি বলবো। হ্যাঁ, কিন্তু কি আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু একটা প্রশ্ন আপনাকে করতেই হবে। যদি আমি মোদী সরকারের 12 বছরের কথা বলি, সে কতদিন লাগবে আমি জানি না, কিন্তু এই বিষয়টাকে আমি টাচ না করে যেতে পারছি না। কতগুলি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অল্প করে আপনি এই কথাটা বলুন। মোদীজি অনেকগুলি, দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে দিদিন প্রাইম মিনিস্টার আমাদের ভারতবর্ষের রাজীব গান্ধী একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, जब हम 100 रुपया गांव के लोगों के लिए बेचते हैं तो सिर्फ 15 रुपया जाके लोगों के पास पहुंचता है, बाकी 85 रुपया गायब हो जाता है। অর্থাৎ 100 টাকা পাঠালে 15 টাকা পৌঁছাতো, 85 টাকা গায়েব হয়ে যেত। তার মানে কি, যে ম্যানুয়াল ব্যবস্থা ছিল আগে, সরকারি টাকা মানুষ পঞ্চায়েত অফিস, বিভিন্ন সরকারি অফিস থেকে, কোনো প্রধানের বাড়ি থেকে গিয়ে সরকারি টাকা আনতো, কত টাকা ওনার নামে এসছে কেউ জানতো না। মোদিজি আসার পরে বলছেন যে না, এই সবচেয়ে বড় করাপশন, এটাকে বন্ধ করতে হবে। চালু করলেন ডিজিটাল ইন্ডিয়া। প্রথমে জনধন যোজনার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট, পুরো দেশে প্রায় 50 কোটির বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তারপর এটাকে আমরা জ্যাম বলছি, জনধন যোজনার অ্যাকাউন্ট। তারপর এ ফর আধার, এম ফর মোবাইল, ব্যাংক অ্যাকাউন্ট, আধারের লিঙ্ক, মোবাইলের ট্র্যাক। এই তিনটার মাধ্যমে কি হচ্ছে, আপনার নামে সরকারি টাকা যা যাচ্ছে দিল্লি থেকে ক্লিক করছে, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। দিস প্রসেস কল ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখন আর কোনো ম্যানুয়াল নেই। এই যে বড় করাপশন, এটা কিন্তু আমাদের দেশে বন্ধ হয়ে গেছে। এটা বড় রিফর্ম আমি বলবো। সেকেন্ড, জিএসটি। আগে আমরা অনেকগুলি ট্যাক্স দিতাম। আপনি রেস্টুরেন্টে খেতে গেছেন তো আপনাকে কি বলে, এক্সাইজ ট্যাক্স দিতে হবে, প্রভিশনাল ট্যাক্স দিতে হবে, ব্যাড ট্যাক্স দিতে হবে, প্রোডাক্টের সেল ট্যাক্স দিতে হবে, অনেকগুলি ট্যাক্স, প্রভিশনাল ট্যাক্স, ব্যাড ট্যাক্স, সেল ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স, রোড ট্যাক্স। এখন একটাই ট্যাক্স হয়ে গেছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, দ্যাট ইজ কল জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এতে করে আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু মজবুত হয়েছে। 370 দ্বারা 35 একটা অভিশাপ ছিল আমাদের বিচার দ্বারা সবচেয়ে পূজনীয় ব্যক্তি যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি, 370 দ্বারা 35 বাতিল করার জন্য উনি কিন্তু শহীদ হয়েছেন জম্মু কাশ্মীরে। তখন থেকে আমাদের স্লোগান ছিল, যাহা শ্যামাপ্রসাদ মুখার্জি কা বলিদান হুয়া वो কাশ্মীর হামারা হ্যায়। এই স্লোগানকে সামনে রেখে আমাদের দল যখন থেকে 1980 সালে প্রতিষ্ঠা হয়েছে, তখন থেকে আমাদের সেই লক্ষ্য, আমরা 370 দ্বারা 35 প্রত্যাহার করব। এবং 2019 সালে 5 আগস্ট কিন্তু দ্বিতীয়বার মোদিজি যখন প্রধানমন্ত্রী হলেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, 5 আগস্ট কিন্তু চিরতরে এই 370 দ্বারা 35 বাতিল করা হয়েছে। বর্তমানে এটা ইতিহাস। নিউ এডুকেশন পলিসি, এনইপি 2020। একটা সময় দেখা যেত অনেক গরিব ছেলে মেয়ে আছে যারা ফার্স্ট ইয়ার হয়তো কলেজে ভর্তি হয়েছে, সেকেন্ড ইয়ার পড়তে পারেনি, তার আর্থিক অসচ্ছলতার কারণে, দুর্বলতার কারণে সে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। অথবা কেউ কি হয়েছে, যেমন সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছে, থার্ড ইয়ার কমপ্লিট করতে পারেনি, তার কারণে তাকে কিন্তু হায়ার সেকেন্ডারি পাসই কনসিডার করা হতো, তাকে কলেজ পড়েছে বলে কিন্তু কোনো সার্টিফিকেট পেত না। এখন নিউ এডুকেশন পলিসি যেটা এনইপি 2020, সেটা একটা বড় পরিবর্তন আনা হয়েছে। 1 বছর যদি কেউ করে তাহলে তাকে সার্টিফিকেট দিতে হবে, 2 বছর করলে তাকে ডিপ্লোমা দিতে হবে, 3 বছর করলে তাকে ডিগ্রি দিতে হবে। এর বাইরে আপনি মনে করুন সায়েন্সের স্টুডেন্ট, আপনার ইচ্ছে আছে আপনি আর্টস নিয়ে পড়াশোনা করবেন, পার্টিকুলার একটা সাবজেক্ট, সেটাকে ইনক্লুড করতে পারছেন। তার বাইরে এই নিউ এডুকেশন পলিসি, আগে যেখানে গোলামীর মানসিকতা আমাদের বইয়ের মধ্যে জবরদস্তি বামপন্থী বিশেষ করে ইতিহাসকাররা ঢুকিয়ে দিয়ে গেছিল, এগুলিকে বাদ দিয়ে আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা, পড়াশোনাটা যেন কি হয়, আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে যায়। অর্থাৎ শুধু ডিগ্রি নিলাম কিন্তু পরে আমি বেকার পড়ে থাকলাম, এটা কিন্তু নয়। তার সাথে সাথে আপনাকে স্কিল দেওয়া, এগুলির সাথে প্রোডাক্টিভ কোর্স, প্রোডাক্টিভ আপনার এডুকেশন। এটা হয়েছে আমাদের দেশে CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3 দেশ থেকে ধর্মীয়ভাবে যারা অত্যাচারিত হয়ে, যারা নিপীড়িত হয়ে আমাদের দেশে এসেছে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া। আমাদের দেশে মুসলমান মহিলা যারা আছে, 3 তালাক একটা অভিশাপ ছিল তাদের জন্য, যে কোনো সময় কেউ হাঁটতে হাঁটতে 3 তালাক বলে দিল, তার জীবন শেষ। সেটাকে আইনিভাবে বাতিল করা হয়েছে, বর্তমানে একটা আইনের আওতায় আনা হয়েছে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আগে আপনারা শুনেছেন, যেমন ধরুন এই কি বলে, আমাদের দেশে
আমরা ব্যাংক থেকে কিন্তু টাকা তুলতাম, শনিবার রবিবার অফিস বন্ধ, টাকা তুলতে পারতাম না। এখন কি ইউপিআই সিস্টেম চালু হয়েছে, ডিজিটাল ট্রানজেকশন। এখন আপনি মোবাইলে বসে কিন্তু রবিবার দিনও ট্রানজেকশন করতে পারেন। এবং এই ইউপিআই সেক্টরে কিন্তু ভারত কিন্তু বিশ্বের মধ্যে লিডার, ফার্স্ট, নাও উই আর লিডার। এবং আমাদের দেশে লাস্ট ইয়ার যদি আমি বলি প্রায় 24,500 কোটি, 24 লাখ কোটি টাকা কিন্তু ট্রানজেকশন হয়েছে এই ক্ষেত্রে। তো যাই হোক, আমি জানি সময়ের অভাব আছে, আমি শেষ করে নিয়েছি একটা লাইন। গত 12 বছর মোদিজির যে সময়কাল, এটা বললে আরো 5 ঘন্টা যদি আমি কন্টিনিউয়াসলি বলি, এটা আমার জানি আমি সময় কম হবে। অনেক অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট যেটা আমরা বলি। আজকে ভারতবর্ষ কিন্তু গত 12 বছরে 25 কোটি গরিব মানুষ, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করত, আজকে তাদেরকে মধ্যবিত্ত আপার ক্লাসে পৌঁছে দেওয়ার কাজ কিন্তু মোদিজির নেতৃত্বে হয়েছে। এর বাইরে বিশ্বের দরবারে ভারতের ছবি আজকে উজ্জ্বল হয়েছে। মোদিজি ভারত প্রথম প্রধানমন্ত্রী যিনি বিশ্বের সমস্ত দেশ থেকে 32টা দেশ ওনাদের দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড মোদিজিকে দিয়েছেন। যেমন ধরুন আমাদের দেশে ভারত রত্ন আছে, এইভাবে অন্যান্য দেশের যেরকম হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এতে কিন্তু ভারতবর্ষ দেওয়া আছে। আমাদের ইকোনমি কোথায় ছিল? we had a fragile economy. Our position was 11 number. Now we are reached 4th to 5. ঠিক আছে, আমরা এখন 4th ছিলাম, কিন্তু একটু আমাদের কারণ জাপান কিছুটা এগিয়ে গেছে, কিন্তু আমাদের টার্গেট 3rd ট্রিলিয়নে পৌঁছা, 3rd পজিশনে পৌঁছা। মোদিজির নেতৃত্বে এখন আমরা স্বপ্ন দেখছি বাই 2047 ভারত যেন বিকশিত হয়, বিশ্বের মধ্যে যেন নাম্বার 1 হয়। আমাদের বিশ্বাস মোদিজি যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন বিকশিত ভারতের, আমাদের বিশ্বাস এই স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে, নতুন ভারত আমরা দেখতে পারবো। এবং হয়তো আমরা সত্যি করে, আমি অত্যন্ত সৌভাগ্যবান নিজেকে মনে করি যে আমি এমন এক সময় এই সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, যেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো মহান ব্যক্তি আমাদেরকে মার্গদর্শন করছেন, যিনি বলেন যে এই সরকার কিন্তু শাসক নয়, এই সরকার হচ্ছে সেবক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমি দেশের প্রধানমন্ত্রী নই, আমি দেশের প্রধান সেবক। এবং প্রত্যেকে আমরা একজন জনতার সেবক হিসেবে কিন্তু মানুষের কাজ করছি। পলিসির কথা যদি বলেন, যেমন ধরুন একটা সময় দেখতাম আমরা সরকারি স্কিম মানেই সরকার পক্ষে লোক পাবে। আজকে সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র, এই মন্ত্রের মাধ্যমে আজকে দেখুন কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে ধর্মীয় সংখ্যালঘু, এগুলি কিচ্ছু যাচাই বাছাই করা হচ্ছে না, সমস্ত লোক কিন্তু সেই বেনিফিট পাচ্ছে। তো সব মিলে আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীজিকে, প্রিয় প্রধানমন্ত্রীজিকে আমার নত মস্তকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাই, এবং আমি ভগবানের কাছে ওনার আরো সুস্বাস্থ্য কামনা করি। ওনার নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ হোক, বিশ্বগুরু হোক, এটাই প্রার্থনা করি। অবশ্যই আমরা রয়েছে বিকাশের গতি অনুষ্ঠানে। আমরা শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তির বিভিন্ন দিক আমাদের অতিথি মৎস্যমন্ত্রী আজকে তুলে ধরেছেন আমাদের সামনে। কিন্তু কথা হলো সব কাজেরই যেমন সাফল্য আছে, চ্যালেঞ্জ আছে, আর সাথে অবশ্যই আছে বিতর্ক। আর বিতর্ক থাকবেই, এটাও হলো গণতন্ত্রের নিয়ম, বিতর্ক থাকতে হবে। কিন্তু আমরা সবাই মিলে চাই দেশের উন্নয়ন, আর অবশ্যই চাই জনগণের কল্যাণ। আমরা আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মতামতের জন্য, আমাদের সাথে থাকার জন্য। আর দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে আপনারা ছিলেন। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। দেখা হবে এমনই আরেকটি অনুষ্ঠানে। ততদিন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।